আপনারা আমার শব্দ শুনতে পাচ্ছেন? মধুমিতা ঘোষ, উজানি ব্যানার্জি, সৌরদয় সাধুকা। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমাদের আজকে থেকে যে আমরা যে কোর্সে আমরা ভর্তি হয়েছি, ইন্টারমিডিয়েট কোর্স সংস্কৃত ভাষার, তাতে আপনারা এর আগে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ পড়েছেন, ঠিক আছে? আজকে কেবলমাত্র আমরা একটু পরিচয় করে নেব। তার আগে প্রত্যেকদিন ক্লাসের শুরুতে আমরা আহ, ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে ক্লাস শুরু করব। সেই জন্য আগে আমরা আহ, তাদের বন্দনা করে তারপরে ক্লাস শুরু করব। এটা আমাদের প্রত্যেক ক্লাসের পরম্পরা থাকবে। তো এই জন্য প্রথমে আজকে একসঙ্গে সবাই করি, ঠিক আছে? ক্লাসের মধ্যে আপনারা আজকে আমি সবার সঙ্গে একটু পরিচয় করে নিতে চাইছি। সেই কারণে আপনারা কাইন্ডলি একটু যদি ভিডিও অন রাখেন আর মাইক্রোফোন অন রাখেন তাহলে খুবই সুবিধা হয়। আর আহ, তাহলে আমরা পরস্পর পরিচয় করতে পারবো। তার আগে আমরা একটু আহ, ঠাকুরমা স্বামীজিকে স্মরণ করি। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। তো সকলে রয়েছেন? মধুমিতা ঘোষ, আপনি রয়েছেন? আপনারা কথা না বললে আমি কাকে দেখে পড়াবো? স্ক্রিন কম্পিউটার দেখে কি পড়াবো? আপনারা কথা বলছেন না, উত্তর দিচ্ছেন না। তারপরে হয়ে গেল ভিডিও অন করছেন না। আচ্ছা, বাদ বাকি আমাদের আরো কিছু জন ছিল, ওরা সম্ভবত নেই। হ্যাঁ, উজানি ব্যানার্জি, আপনি রয়েছেন? হ্যাঁ স্যার আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আহ, সৌহার্দ্য, সৌহার্দ্য তুমি রয়েছো? ওকে। আচ্ছা, আমি আমার পরিচয় দেই। আমার নাম হচ্ছে সুখদেব সাউ। আমি আপনাদের ইন্টারমিডিয়েট ক্লাসের আহ, মানে যে 3টে দিন ক্লাস আছে তার মধ্যে প্রায় প্রায় মঙ্গলবার দিন আমার ক্লাস থাকবে, ঠিক আছে? আমরা এই পাঠ্যক্রমে কি কি অংশ পড়বো, আমি কোন অংশগুলো পড়াবো, এইটা সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে উজানি ব্যানার্জি, আপনি নিজের একটু পরিচয় দিবেন। স্যার আমি এমএ স্টুডেন্ট। আমার যে গলাটা একটু খারাপ আছে। ওকে ওকে। আমি আশা করছি বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। আমি এমএ পড়ছি, আমার ফার্স্ট সেমেস্টার, আসলে পরীক্ষা চলছে, তাই জন্য আচ্ছা, অন মানে আমি ভিডিওটা অন করিনি। ও, আমার মানে ইন্টারনেটটা একটুখানি কম ওকে আছে। ওকে ওকে, ঠিক আছে। মানে দেখুন, ব্যাপারটা হচ্ছে যখন আপনারা আমি যখন কথা বলছি তখন যদি উত্তর না পাই, সেক্ষেত্রে আমি তো বুঝতে পারবো না যে আমি আপনারা অ্যাক্টিভ আছেন কি নেই। সেই কারণেই জেনে নেওয়া। আচ্ছা, হ্যাঁ ওকে। স্যার আচ্ছা। তাহলে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাঙুর আছে না, যশোর রোড, আচ্ছা, এইদিকে, এখানে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এর আগে আপনি তাহলে এমএ করছেন, সংস্কৃতে এমএ করছেন? না, আমি ইংলিশে করছি। ইংলিশে করছেন, আচ্ছা। তাহলে আপনি সংস্কৃতে হঠাৎ পড়লেন কেন? মানে এটার আমার আমার খুব ইচ্ছা শেখার, মানে শেখার পর কিছু বছর পর আমি লিটারেচারটা পড়তে চাই। ওকে ওকে, ঠিক। তো এতক্ষণ পর্যন্ত আপনারা একটা কোর্স করে এসছেন, ঠিক আছে? প্রিলিমিনারি কোর্সটা করে এসছেন। তো সেখান থেকে জিনিসগুলো আপনার কাছে ক্লিয়ার রয়েছে আশা করছি, কারণ সেই বিষয়গুলোর পরের ধাপ এটা। সেক্ষেত্রে আমরা তো এখানে আবার ওইগুলো আলোচনা করব, সেটা নিয়ে বিশেষ কিছু নয়। কিন্তু আশা করছি ওই জিনিসগুলো আপনি ভুলে যাননি, কারণ ভুলে গেলে খুব সমস্যা। আপনি প্রিলিমিনারি এই আপনাদের প্রিলিমিনারি কোর্সটা কবে শেষ হয়েছে?
এই তো জানুয়ারিতেই শেষ হয়েছে। জানুয়ারিতে শেষ হয়েছে, মানে কোনো রকমের হুম, পড়ার ব্যাঘাত ঘটার কিছু নেই। ওকে, অসুবিধা না। নেই। ভাস্কর ভৌমিক, আপনি একটু নিজের পরিচয়টা দেবেন। ভাস্কর ভৌমিক রয়েছেন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। স্যার, আমি ভাস্কর ভৌমিক, আগরতলা থেকে, আচ্ছা, ত্রিপুরা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আমি এমনিতে শিক্ষকতার সঙ্গে যুক্ত। আচ্ছা, আর সংস্কৃতে সংস্কৃত বিষয়ে আমার একটু টান রয়েছে। মঠ মিশনে যাই, মহারাজদের স্তুতি শুনি, খুব ভালো লাগে। তো সেই আচ্ছা, থেকে সংস্কৃতের প্রতি ভালো ভালো লাগা। তো আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো L1 কমপ্লিট তো করলাম, হুম, কিন্তু প্র্যাকটিসের অভাবে আবার সব ভুলে যাচ্ছি। হুম, বুঝতে পেরেছি। ঠিক। তাহলে আপনি মানে এই L1 এর আগে আপনি কোথাও সংস্কৃত পড়েছেন? এর আগে কিছু এমনিতে পরিচয়? তো এমনিতে সংস্কৃত বলতে বিভিন্ন বইমেলা থেকে ছোটখাটো বই কিনে, কিছু ছোট ছোট বই কিনে, এগুলি এমনিতে তো হাতে খড়ি দেওয়ার মতো আর কি। আচ্ছা, স্কুলে তো 6 ক্লাস 7 ক্লাস 8 পড়েছিলাম, সেটা তো মাথায় নেই এখন আর। বুঝতে পেরেছি। সেটা স্বাভাবিক। হ্যাঁ, তো L1-এ মোটামুটি ভালো করে স্যারেরাও পড়িয়েছেন। অনেকটাই ভালোভাবে বুঝেছিলাম। এখন ওকে। প্র্যাকটিসের অভাবে আবার সব চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। সংস্কৃত এমন একটা বিষয়, আমি সংস্কৃত কেন, সব লিটারেচারই, এটা ভাষা যতক্ষণ বলছেন ততক্ষণ পর্যন্ত থাকছে, বা যতক্ষণ পর্যন্ত চর্চা করছেন ততক্ষণ থাকে, তারপর ওটা চলে যায়। তো এই জন্য সবসময় ওটার মধ্যে থাকাটা দরকার। আচ্ছা, আপনি এখন তাহলে শিক্ষকতা করছেন, মানে কোন বিষয় আপনার? আমার বিজ্ঞান বিষয়ে। বিজ্ঞান বিষয়। আচ্ছা, আচ্ছা, খুব ভালো, খুব ভালো। তো আমি এখানে আরেকটু জেনে নেব, যে আপনারা L1-এ কোন কোন বিষয়গুলো পড়েছেন, তাতে যদি কিছু বলতে পারেন আমাকে, যে এই বিষয়গুলো পড়ানো হয়েছে আর কোন কোন স্যার ক্লাস নিয়েছেন। চন্দন স্যার ক্লাস নিয়েছেন, হুম। রাজকুমার স্যার ক্লাস নিয়েছেন। আচ্ছা, তো পরে ইয়ে আমরা পড়েছিলাম কর্তৃবাচ্য, কর্মবাচ্য, তারপর এই রূপ, আপ- ওদের মধ্যে শব্দরূপ পারস্পরিক পড়েছেন। রূপান্তর। হ্যাঁ, হ্যাঁ, নর নরা বা বালকাহা হ্যাঁ, বালকো বালিকাহা। হ্যাঁ, বালিকা। শব্দরূপ অনেকগুলি, অনেক শব্দরূপই হয়েছে। আচ্ছা, তো সবগুলি মনে নেই, দু একটা মনে আছে। আবার বুঝতে পেরেছি। ভুলেও যাই, এগুলো দেখতে হয় কিছুদিন পর পর। অবশ্যই, অবশ্যই। এগুলো তো মানে আমি বললাম যেটা, প্র্যাকটিস না থাকলে সংস্কৃত অত্যন্ত কঠিন, আর যদি প্র্যাকটিসে থাকেন তাহলে কিন্তু ওটা খুবই সোজা। আপনারা আরেকটা কাজ করতে পারেন, আমরা তো ক্লাস আমাদের এখন থেকে শুরু হয়েছে, আপনারা যে জিনিসগুলো ভুলে গেছেন, এইগুলোর তো রেকর্ডিং ইন্টারনেটে অ্যাভেলেবেল থাকে, যে আপনাদের ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলোর বিশেষে আপনারা যদি আবার একবার ওগুলোকে দেখেন, তাহলে কিন্তু খুবই সুবিধা হয় ক্লাসে। এটা একটা বিষয়। ২ নম্বর বিষয় যেগুলো হচ্ছে যে, আমরা আরো একটু যদি স্পেসিফিকলি আলোচনা করি, চন্দন মুখার্জি স্যার পড়িয়েছেন, আর রাজকুমার বাবু পড়িয়েছেন, আর আরেকজন কেউ ছিলেন। ৩ দিন করে ক্লাস হতো না আপনাদের, ভাস্কর বাবু? হ্যাঁ, হ্যাঁ, তিনটে ক্লাস হতো। আর আরেকজন কে পড়িয়েছিলেন? আরেকজন স্যার পড়িয়েছিলেন, আমি তো ভুলে গেলাম। দাঁড়াও মা। আচ্ছা, ওকে। যাই হোক, তো আমরা সেখানে যে স্তরগুলো ছিল, যেখানে আপনাদের উপর, আপনাদের যে জিনিসগুলোতে ফোকাস করানো হতো, সেগুলো বিশেষ করে আ আমি যতটা বুঝি, যে একটা হচ্ছে যে সংস্কৃতের স্টোরি, শ্লোক প্রভৃতি আপনাদের উচ্চারণ শুদ্ধ করার জন্য কিছু বিষয় ছিল। যেখানে আপনাদেরকে শ্লোক পড়ানো হতো। শ্লোকের সঙ্গে, সঙ্গে কিছু স্টোরি সংস্কৃতে আপনারা বুঝতে পারছেন কিনা। তারপরে কিছু ছিল গ্রামাটিক্যাল পার্টটা কি রাজকুমার স্যার পড়াতেন? হ্যালো? স্যার সবাই একটু একটু পড়িয়েছিলেন। একটু, একটু পড়িয়েছিলেন। আচ্ছা। আরেকটা যেটা বিষয় ছিল, যে আমি যতটা বুঝি, মানে আমাদের এরকম একটা ভাগ থাকে, আর শঙ্খ শুভ্র স্যার। আচ্ছা, ঠিক আছে। তো শঙ্খ শুভ্র স্যার আর রাজকুমার স্যার আর চন্দন স্যার। চন্দন স্যার মূলত সম্ভাষণের যে ব্যাপারটা থাকে, সেটাতে উনি গুরুত্ব দেন। তো আমার যে এখানে ক্লাসটা থাকবে, এটাতেও আমাদের এই যে ৩ দিনের ক্লাস, ৩ দিনের ক্লাসটাও এরকম ভাবেই বিভক্ত। তার মধ্যে আমাদের অমিত স্যার একজন রয়েছেন। উনি যেটা পড়াবেন সেটা হচ্ছে সম্ভাষণের ব্যাপারে। সম্ভাষণটা উনি দেখবেন।
আর আমার দিক থেকে আমার যেটা হচ্ছে যে আমি ঠিক গ্রামারটা নয়, গ্রামারটা পড়ার পরে আমাদের যে গ্রামারের কিছু জায়গা থাকবে, তার সঙ্গে সঙ্গে রিডিং পড়া ইন দ্য সেন্স যে আপনারা এখনো পর্যন্ত যে জিনিসগুলোতে পড়েছেন, যে শব্দরূপগুলো পড়েছেন, সংস্কৃতে অনেক শব্দ রয়েছে, সেই শব্দগুলোকে আমরা যদি ক্যাটাগরাইজ করি, তাহলে একটা জিনিস দেখতে পাবো, কিছু শব্দের শেষে অ থাকছে, কিছু শব্দের শেষে ই থাকছে, কিছু শব্দের শেষে উ থাকছে, এরকম করে আমরা ক্যাটাগরাইজ করি। তার সঙ্গে ওগুলো লিঙ্গও থাকে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ। তো আমরা মূলত প্রিলিমিনারিতে যে অংশগুলো পড়েছি, মানে পড়েছি এর আগে, আমি যতটা জানি, তাতে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আর আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আকারান্ত স্ত্রীলিঙ্গ যেমন লতা, ইকারান্ত যেমন নদী, অকারান্ত পুংলিঙ্গ যেমন বালকः, রামः, নর প্রভৃতি, আর অকারান্ত নপুংসকলিঙ্গ যেমন ফলম, মন্দিরম প্রভৃতি। আমি কি ঠিক বলছি, না এর বাইরেও কিছু পড়েছেন আপনারা এই শব্দগুলো বাদে? হ্যাঁ স্যার, রিকারান্ত পড়েছিলাম। ইকারান্ত আর স্ত্রীলিঙ্গ, ইকারান্ত। হ্যাঁ হ্যাঁ পড়েছিলাম, ইকারান্ত পড়েছিলাম। আচ্ছা, ওটা কি খুব ভাস্ট ভাবে পড়া হয়েছে নাকি স্বল্প করে টাচ করা হয়েছে? কারণ আমাদের যে না, পাঠ্যক্রমটা, এখানে কি হচ্ছে, এখানে আমরা বিশেষ করে অকারান্ত ইকারান্ত সম্পর্কে বিশেষ আলোচনা করব না। আমরা তারপর থেকে, যেমন হরি শব্দ, সাধু শব্দ, মাতৃ শব্দ, পিতৃ শব্দ আর হলন্ত শব্দ। হলন্ত মানে ব্যঞ্জনান্ত শব্দ। ব্যঞ্জনান্ত শব্দ পড়েছেন আপনারা না প্রিলিমিনারিতে? স্যার, না। না স্যার। তাহলে আমরা এখানে মূলত এই অংশগুলো, ব্যঞ্জনান্ত শব্দ সম্পর্কে বিশেষ করে আলোচনা করব, আর বাক্যে তাদের প্রয়োগ দেখব, কিভাবে সেগুলোকে প্রয়োগ করা হচ্ছে সেটা দেখব। এক বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে, আপনারা যখন ক্রিয়াপদ পড়েছিলেন কিছু, সেগুলো হচ্ছে গচ্ছতি, পঠতি, লিখতি ইত্যাদি ইত্যাদি। এখানে আরো এক ধরনের ক্রিয়াপদ হয়, যেটাতে এরকম চলে, সেবতে। আপনারা গচ্ছতি শুনেছেন, লাস্টে তি থাকছে, কিন্তু কিছু ক্রিয়াপদ রয়েছে যেগুলোতে এরকম হচ্ছে, সেবতে, লভতে। হুম? তো এই সমস্ত জিনিসগুলো কেন, ওই ওই ব্যাপারগুলো, ওই ক্রিয়াপদের বিভাগটা ওখানের, ওটার প্র্যাকটিস বেশি করে। ঠিক আছে, এই অংশগুলো আমাদের এই পাঠ্যক্রমে থাকবে। এইবারে তার আগে আরেকটা জিনিস, কিছু এই যে ধাতু, প্রাতিপদিক প্রভৃতির ব্যাপারে একটু ক্লিয়ার কনসেপ্ট দরকার। ওকে, তাহলে আপনারা কি এই ব্যাপারে খুবই মানে সচেতন যে প্রাতিপদিক সম্পর্কে আমি ঠিকঠাক জানি, বা ধাতু সম্পর্কে আমি ঠিকঠাক জানি, ধাতুর সঙ্গে কেমন কি প্রত্যয় হয় বা প্রত্যয়টা কি হয় ইত্যাদি ব্যাপারগুলো কি আপনারা এগুলো মানে একদম এই ব্যাপারে কি সচেতন, মানে এগুলো জেনেছেন ভালোভাবে, ভাস্কর বাবু? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি যে বললাম এই প্রাতিপদিকের ব্যাপারে, ধাতুর ব্যাপারে, এগুলো কি হয়, এগুলো তো আপনারা যেহেতু কর্তৃবাচ্য কর্মবাচ্য পড়েছেন বলছেন, তাহলে ধাতু, প্রত্যয় ইত্যাদির ব্যাপারে আপনাদের স্পেসিফিক ধারণা রয়েছে। অল্প কিছু আছে। হ্যাঁ, যেমন ধাতু সম্পর্কে বললে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়াপদ। আমরা যেটা ক্রিয়াপদ। ক্রিয়া দেখি সেটার রুটটা হচ্ছে ধাতু। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যে সমস্ত আহ, শব্দগুলো ব্যবহার করি, সেগুলোকে বলা হয় প্রাতিপদ। এখন এখানে একটু আহ সাধু, হ্যাঁ, সৌহার্দ্য বাবু বলছেন যে কয়েকটা তিনি মেসেজ করেছেন, তিনি যেটা বলছেন যে আমরা কিছু প্রত্যয় পড়েছি, ত্বক, তবতু প্রভৃতি প্রত্যয় পড়েছি, আর কিছু ধাতুর উপর জেনেছি আমরা। এখন আমরা যাই শব্দ ব্যবহার করি না কেন, কোনো কিছু একটা যখন সংস্কৃতের শব্দ ব্যবহার করছি, সংস্কৃতে কেন, বাংলাতে কেন, ইংরেজিতে কেন, সব কিছুতেই যখন আমরা কোনো শব্দ ব্যবহার, একটা বাক্য ব্যবহার করছি, সেই বাক্যের মধ্যে দুটো অংশ সবসময় থাকে। একটা হচ্ছে ক্রিয়াপদ, আর একটা হচ্ছে নামপদ। নাম মানে হচ্ছে, নাম শব্দের অর্থ কি, সংস্কৃতিটাকে বলা হয় সুবন্তম। ঠিক আছে, একটু দাঁড়ান। আমি আপনাদের
হ্যাঁ, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ। আমাদের মধ্যে এলেন হীরালাল বাবু। হীরালাল বাবু, আপনি আপনার নিজের একটু পরিচয় দেবেন। হ্যাঁ, আমার নাম হীরালাল রজক। হ্যাঁ। আমি সংস্কৃত L1টা করে এখানে এসেছি। আচ্ছা আর আমার বাড়ি হচ্ছে নিমতায়। আচ্ছা, বর্তমানে আপনি কি করছেন স্যার? যোগা ফিজিওথেরাপি করাই। আচ্ছা আচ্ছা, আমি এখন যেটা আলোচনা করছিলাম যে আমাদের কি কি পাঠ্যাংশ থাকছে, আমরা কি অংশগুলো এই L2 কোর্সে পড়ব, আমি কোন অংশটাই বা পড়াবো ইত্যাদি সম্পর্কে আলোচনা করছিলাম। তো সেখানে আমরা বললাম যে কিছু শব্দরূপ রয়েছে, নতুন শব্দরূপ, যেই শব্দগুলোকে আমরা বলি ব্যঞ্জনান্ত শব্দরূপ। যেরকম আপনারা কিছুদিন আগে জেনেছেন যে নর শব্দটা হচ্ছে অকারান্ত শব্দ। কেন অকারান্ত? কারণ তার লাস্টে অকার থাকে। নদী শব্দটা হচ্ছে দীর্ঘ ইকার আন্ত স্ত্রীলিঙ্গ শব্দ, কারণ তার শেষে দীর্ঘ ইকার থাকে। সেরকম কিছু শব্দের শেষে ব্যঞ্জন শব্দ থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে। সেই ব্যঞ্জন বর্ণ থাকার কারণে ওই শব্দটাকে ব্যঞ্জনান্ত শব্দ বলা হয়। তো তারও 7টা বিভক্তি হয়, 7টা বিভক্তিতে রূপ চলে। সেই অংশগুলো আমরা এখানে আলোচনা করব ক্রমশ। ঠিক আছে? এখন যে অংশটা বলছি সেটা হচ্ছে যে যে কোনো বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, তার মধ্যে দুটো অংশ দেখতেই পাই। কি দেখতে পাই? একটা হচ্ছে ক্রিয়াপদম, আরেকটা হচ্ছে নামপদম। নামপদমের আরেকটা নাম হচ্ছে সুবন্তম পদম। তাই তো? এই দুটো জিনিস আপনারা পড়েছেন, শুনেছেন এই শব্দগুলো আগে। আপনারা আপনাদের যদি খুব ডিস্টার্ব না হয়, আপনারা মাইক আনমিউট করতে পারেন। স্যার শুনেছি ওই সুবন্তম পদম, ওটা শুনিনি। আচ্ছা, নাম পদম শুনেছি। নামপদম শুনেছি। এখন আমরা এই রকম ভাবে একটু চিন্তা করবো। দেখুন, ক্রিয়াপদেরও আরেকটা নাম আছে, যেটাকে বলা হয় তিঙ্গন্তম পদম। ঠিক আছে? তাহলে ক্রিয়াপদ আর নামপদ। যেমন আমি একটা যদি বাক্য এরকম করে বলি আপনাদের, প্রথমে আমরা বাক্য একটা দেখি। রামঃ গচ্ছতি। ঠিক আছে? এই বাক্যটার অর্থ আমরা সবাই জানি। তাহলে রামঃ গচ্ছতি, এই যে বাক্যটা, এই বাক্যটা হচ্ছে যে সুবন্ত আর তিঙন্ত পদের সমাবেশে গঠিত। মানে যে কোনো বাক্যই হোক না কেন, সেই বাক্যের মধ্যে দুটো জিনিস থাকবে। কি থাকবে? একটা সুবন্ত পদ থাকবে আর একটা তিঙন্ত পদ থাকবে। তাহলে এখানে সুবন্ত পদ মানে কি? সুবন্ত পদের অর্থ বলা হচ্ছে নাম পদম। নাম মানে হচ্ছে যে যার দ্বারা কোনো একটা সংজ্ঞা বোঝায়, মানে লোকে কোনো কিছু একটা বোঝায়, তাকেই বলা হয় নাম। মানে ক্রিয়া ভিন্ন, এটা চিন্তা করুন। আর তিঙন্ত পদ মানে কি? ক্রিয়াপদম। তো প্রকৃততে ক্রিয়াপদ কোনটা? গচ্ছতি হচ্ছে ক্রিয়াপদ। সেই গচ্ছতির আরেকটা নাম হচ্ছে তিঙন্তম পদম। ক্রিয়াপদ বলতে পারি, আরেকটা কি বলতে পারি অন্য একটা নামে? তিঙন্তম পদম। যেরকম সকলের একটা নাম থাকে, ভালো নাম, একটা বাড়িতে নাম থাকে, সেরকম এখানেও একটা ক্রিয়াপদ তো সব ভাষাতেই থাকে, কিন্তু সংস্কৃতে বিশেষ করে তাকে কি বলা হয়? তার ভালো নামটা হচ্ছে তিঙন্তম পদম। ওকে? আর রামহ হচ্ছে একটা নামকে বোঝাচ্ছে, এটাকে নামপদম বলা হয়। অথবা সংস্কৃতে আরেকটা শব্দ আছে সুবন্তম পদম। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে হীরালাল বাবু, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এইবারে দেখুন, এখানে এবারে আপনাদেরকে আরেকটা বিষয় বলি। আচ্ছা, এদেরকে সুবন্তই বলা হলো কেন, বা তিঙন্তই বলা হলো কেন? তিঙন্তম পদম কি, সুবন্তম পদম কি? ঠিক আছে, এইভাবে এবারে আমরা চিন্তা করি যে এদেরকে সুবন্ত কেন বললাম, তিঙন্ত কেন বললাম। তাহলে এই অংশটাতে দেখুন, রামঃ গচ্ছতি বলার সঙ্গে সঙ্গে এখানে একটা দেখুন বিসর্গ রয়েছে। আর একটা গচ্ছতি
এইটা একটা যেটা রয়েছে, আচ্ছা আচ্ছা এরকম করে, হ্যাঁ, রামঃ আর গচ্ছতি, এই দুটোর আবার বিভাগ সম্ভব। বিভাগ সম্ভব বলতে এই দুটোতে কিছু প্রত্যয় রয়েছে। প্রত্যয় মানে কি? প্রত্যয় মানে হচ্ছে যেগুলো কোনো ধাতু মানে রুট ওয়ার্ড যেগুলো, তাদের উত্তর বসে। ওকে, পাণিনীয় ব্যাকরণে আমরা যে ব্যাকরণটা পড়ছি, আমরা যে সমস্ত জিনিসগুলো সংস্কৃতে পড়ি না কেন, তাতে তার পিছনে যে ব্যাকরণটা, যে গ্রামারটা রয়েছে, সেটাকে পাণিনীয় ব্যাকরণ বলা হয়। তো এখানে যে দুটো শব্দ দেখতে পাচ্ছি আমরা, রামঃ গচ্ছতি, এগুলোকে মূলত শব্দ বলা হয় না, এগুলোকে কি বলা হয়? পদম বলা হয়। কি বলা হয় সবাই বলুন একবার? পদম। 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 পদম তাকেই বলবো, কাকে বলবো? সুবন্তকে, তিঙন্তকে। মানে সুবন্ত আর তিঙন্ত এই দুটোই হচ্ছে পদ। যত রকম শব্দ আছে সেগুলোর মধ্যে সেগুলো পদে পরিণত হয়। আমি এখানে দুটো শব্দ বলছি, একটা শব্দ ব্যবহার করছি শব্দ, আর একটা ব্যবহার করছি পদম শব্দ। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে দেখুন। রামঃ বলার সঙ্গে সঙ্গে এখানে যদি বিভাজন করি তাহলে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে রাম, আরেকটা হচ্ছে সু। বুঝতে পারছেন? এই যে সু জিনিসটা দেখছেন, এটা হচ্ছে নতুন জিনিস। নতুন জিনিস মানে এটা হচ্ছে প্রত্যয়। রামটা হচ্ছে একটা রুট। রুটকে কি বলা হয়? প্রাতিপদিকম। ওকে, তার সঙ্গে সু, এটা হলো প্রত্যয়ঃ। এই দুটো মিলে যেটা তৈরি করে তাকে কি বলা হয়? পদম। ওকে, সেই পদমটা কি? রাম। বোঝা গেছে বিষয়টা? হ্যালো, বিষয়টা হ্যাঁ স্যার, বোঝা স্যার বোঝা গেছে স্যার। স্যার, আরেকবার যদি একটু বলেন। ওকে, দেখুন আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম তার সারাংশ এটাই যে আমরা যত রকমের শব্দ ব্যবহার করি, যা বাক্য ব্যবহার করি, তাতে বাক্যের মধ্যে দুটো অংশ আমরা দেখতে পাবো। আপনি এক হাত লম্বা যদি বাক্য করেন, তাতেও কিন্তু দুটো অংশ থাকবেই। কি থাকবে? সুবন্ত আর তিঙন্ত। পদের সমুদায়ে বাক্য হয়, সেই পদ দুই রকমের হয়, সুবন্তম পদম, তিঙন্তম পদম। ওকে, এবার এই যে সুবন্তম পদম রয়েছে, সুবন্তম পদম মানে কি আর তিঙন্তম পদম মানে কি, সেটার সম্পর্কে বলতে গিয়ে আমি বললাম যে সুবন্ত মানে হচ্ছে কিছু প্রত্যয় রয়েছে। এবার একটা নতুন জিনিস আমরা দেখতে পাই, যখন আমরা নর নরৌ নরা মুখস্থ করি, তখন কিভাবে মুখস্থ করি? নারাহা নরৌ নারাহা, নরম নরৌ নারান। কেউ বলতে পারবেন টেবিলটা পুরো? কেউ চেষ্টা করবেন? নরঃ নরৌ নরাঃ, হুম নরম নরো নরান, হুম নরেন নরাভ্যাম নরৈঃ, হুম নরায় নরাভ্যাম নরভ্যঃ, হুম নরাৎ নরাভ্যাম নরভ্যঃ, হুম নরস্য নরয়োঃ নরানাং, হুম নরে নরয়োঃ নরেষু, হুম হে নর, হে নরো, হে হুম নরাঃ। হে নারাহা, খুব সুন্দর বলেছেন। এইবারে দেখুন, এই যে প্রত্যেকটাতে দেখুন, যতগুলো শব্দ আপনি বললেন সবগুলো কিন্তু একটা একটা পদ। এগুলো মূলত শব্দ নয়, এগুলোকে আমরা পদ বলবো। আপনি যদি চিন্তা করে দেখবেন, নরহ, নরৌ, নরাহা, প্রত্যেকটাতে কিন্তু নরটা কমন আছে, তার সঙ্গে লাস্টে এই লেজুড় গুলো জুড়ে যাচ্ছে। কোথাও বিসর্গ জুড়ছে, কোথাও ঔকার জুড়ছে, কোথাও আকার জুড়ে বিসর্গ জুড়ছে, এগুলো হচ্ছে লেজুড়। এই লেজুড় গুলোকে প্রত্যয় বলা হয়, ঠিক আছে? কিন্তু এই প্রত্যয়গুলো, এদের আবার একটা স্পেসিফিক নাম আছে। যেমন মানুষ, সেই মানুষের মধ্যে আবার আমরা ভাগ করেছি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম ভাবে বিভাগ রয়েছে। সেরকম এরাও প্রত্যয়, ঠিক আছে? আর গচ্ছতির মধ্যেও প্রত্যয় রয়েছে, কিন্তু এই প্রত্যয়গুলোর স্পেসিফিক নাম হচ্ছে সুপ্রত্যয়। কি প্রত্যয়? সুপ্রত্যয়। ওকে, এইবারে এই সুপ্রত্যয়ের সংখ্যা কটা? এই সুপ্রত্যয় টোটাল রয়েছে 21, 21টা, ঠিক আছে? তাহলে এই সুপ্রত্যয়, এই যে আপনি যে টেবিলটা বললেন প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত,
21টা ঘর হয়, সেই 21টা ঘরের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা একটা প্রত্যয় হয়ে টোটাল 21টা প্রত্যয় হয়েছে। ওকে, এই যে 21টা প্রত্যয় রয়েছে, সেই 21টা প্রত্যয়কে কি বলা হয়? একসঙ্গে সুপ্রত্যয় বলা হয়, বা প্রত্যেকটার নাম হচ্ছে সুপ্রত্যয়। বোঝা গেছে? যেমন সবাই মানুষ, সেই মানুষদের মধ্যে আবার অমল একজন, অমর একজন, বিমল একজন। বোঝা গেছে? তো ঠিক একইভাবে 21টা প্রত্যয় হচ্ছে তাদের একটা নাম কি? সুপ্রত্যয়। আর সেই 21টা প্রত্যয়ের আলাদা আলাদা নাম কি আছে? তো এইটা একটা টেবিল, ঠিক আছে? সু, ঔ, যস, ঔট, শস, টা, ভ্যাম, ভিস, ঞে, ভ্যাম, ভ্যস, ঙসি, ভ্যাম, ভ্যস, গস, ওস, আম, গি, ওস, সুপ। ওকে, আপনারা এবারে যে টেবিলটা আপনারা এতদিন পড়েছেন তার সঙ্গে যদি এটাকে রিলেট করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ওখানে যেমন আমরা দেখতে পাচ্ছি কি কি দেখতে পাচ্ছি? যে রামঃ অথবা নরঃ, নরৌ, নরাহা। তো সেই যে সেখানে প্রত্যেকটাতে নর শব্দ সেম আছে, কিন্তু তার সঙ্গে এই যে বিসর্গ, কোনোটাতে কোনোটাতে ঔকার, কোনোটাতে আকার বিসর্গ, আবার কোনোটাতে মকার, কোনোটাতে আবার ঔকার, আবার কোনোটাতে লাস্টে নকার। এগুলোর কারণ হচ্ছে এই প্রত্যয়গুলো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? স্যার এগুলি রিলেট কিভাবে করব? আমি বলছি, মানে এতটা পর্যন্ত বুঝতে পেরেছেন এই জিনিসটাকে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হীরালাল বাবু, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখুন এখন কি হয়ে গেল। এই জিনিসটাকে আমরা আরেকটু ভাবে যদি চিন্তা করি, কি চিন্তা করলাম? যে প্রাতিপদিক বলে একটা জিনিস আছে। মানে এই যে আপনি বারবার বলছি নরহ, নরৌ, নরাহাতে বারবার নর 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 শব্দটাই আসছে, তার সঙ্গে এই যে বিসর্গ বা ঔকার এই জিনিসগুলো তো পরে আসছে, বাট নর শব্দটা সবসময় রয়েছে। তো এই যে নর শব্দটা রয়েছে, এটাই হচ্ছে প্রাতিপদিকম। এটাকে সংস্কৃতে কি বলা হয়? প্রাতিপদিকম। সবাই বলুন, একসঙ্গে উচ্চারণ করুন, প্রাতিপদিকম। 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 এই প্রাতিপদিকম শব্দটার মানে প্রাতিপদিকম মানে হচ্ছে এই যে নর, তার নাম কি? প্রাতিপদিকম। প্রাতিপদিকমের সঙ্গে যখন এইগুলো যুক্ত হয় তখন আমরা ওই টেবিলটা বানাতে পারি। ঠিক আছে? মানে আমরা এখন ওটাকে বিভাজন করে, ওর বিভাগ করে, মানে ওর একদম হিসাব মতো খন্ড খন্ড করে, অপারেশনের মতো করে দেখছি নরহতে কি আছে, নরও কেন হলো, ইত্যাদি। তাহলে এই যখন, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে এই জিনিসটা জানতে পারলাম, যখন প্রাতিপদিকম প্লাস সুপ্রত্যয়, এই যে 21টা প্রত্যয়কে একসঙ্গে কি বলা হয়? নাম বললাম এদের সুপ্রত্যয়, সুপ্রত্যয়াহা। তো এই দুটো জিনিস একসঙ্গে মিলে কি তৈরি করে? পদম। আর ওই পদটাকে কি বলা হয়? সুবন্তম পদম। বুঝতে পেরেছেন? এবারে এখানে আরেকটা প্রশ্ন, সুবন্তম পদম কেন? আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে। দেখুন, সুবন্তম পদম বলা হচ্ছে কেন? সুপ, এই যে বললাম এই প্রত্যয়গুলোকে কি বলা হয়? সুপ। এই প্রত্যয়গুলো 21টা প্রত্যয় অন্তে রয়েছে যায়। রামহ বা নরহ বলার সঙ্গে সঙ্গে যে বিসর্গটা, সেই বিসর্গটাই তো সুপ। তাহলে ও তার অন্তে রয়েছে বলে সেই ধরনের পদটাকে বলা হচ্ছে সুবন্তম পদম। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ভাস্কর বাবু, হীরালাল বাবু, উজানি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে? তাহলে সুবন্তম পদ বলতে আর আমাকে অন্য কিছু বুঝতে পারছি, মানে সুবন্তম পদ কি আর অন্য কিছুই নয়, নাম পদ। মানে যেটা নরহ, নরৌ, নরাহা আমরা পড়ে এসেছি এতদিন, সেটা এভাবে, সেটাকে সুবন্ত পদ বলে। আর সেই সুবন্ত পদটা কিভাবে তৈরি হয়? যখন আমরা একটা প্রাতিপদিক বা রুট ওয়ার্ড নেই, তার সঙ্গে যখন সুপ্রত্যয় ব্যবহার করি, 21টা সুপ্রত্যয়ের মধ্যে যে কোনো একটা ব্যবহার করি, তখন যেটা তৈরি হয় সেটাকে পদম বলা হয়। আর সেই পদমটা হচ্ছে সুবন্তম পদম। কিছুক্ষণ আগে বলেছিলাম যে শব্দ আর পদমের মধ্যে পার্থক্য আছে।
শব্দ আর পদমের মধ্যে কি পার্থক্য আছে? আপনি খালি যদি নরটা নেন, চিন্তা করুন নর, এইটা একটা শব্দ, তাতে কোনো কিছু লাগানো হয়নি, সুও লাগানো হয়নি, ও লাগানো হয়নি, মানে কোনো সুপ প্রত্যয় লাগানো হয়নি। প্রত্যয় রহিত একটা জিনিস আপনি নিলেন নর, তাকে কি বলবো? তার কি নাম? এতক্ষণ পর্যন্ত কি জানলাম? ওই নরটাকে কি বলবো তাহলে ভাস্কর বাবু? প্রাতিপদিকম। প্রাতিপদিকম। প্রাতিপদিকম ইজিক্যাল টু শব্দ, মানে প্রাতিপদিকম আর পদের বা প্রাতিপদিক শব্দ আর পদের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, প্রাতিপদিক আর শব্দ হচ্ছে একরকম, পদম হচ্ছে আলাদা। পদম মানে হচ্ছে, মানে আপনি চিন্তা করুন, আপনি বাড়িতে আছেন, আপনি বাড়িতে বসে রয়েছেন, আপনি যে যেই ধরনের পোশাক পরে আপনি চান বসে থাকতে পারেন। ওকে, আমরা বাড়িতে যেই রকম ভাবে থাকি সেই রকম ভাবে আমরা কিন্তু বাজার গেলে বা আমাদের যে কার্যালয় রয়েছে সেখানে আমরা যদি যাই, তখনই কিন্তু আমরা সেই বাড়িতে যে অবস্থায় থাকি সেই অবস্থায় সেখানে যেতে পারবো না। তাহলে মোদ্দা কথা এটাই যে বাড়িতে মানে যতক্ষণ না পর্যন্ত আপনি বাক্যে ব্যবহার করছেন ততক্ষণ পর্যন্ত ওটা প্রাতিপদিক থাকতে পারে। বাক্যে ব্যবহার করছেন না মানে তাকে ব্যবহারের জন্য তৈরি করা হয়নি, মানে প্রকৃতি প্রত্যয় বিভাগ ভাবে সে রয়েছে। তো প্রাতিপদিক আর সুপ্রত্যয় ওরা যেরকম খুশি থাকতে পারে, কিন্তু যখনই আপনি ব্যবহার করবেন, ব্যবহারে আনবেন, তখন কিন্তু সেই প্রাতিপদিকের সঙ্গে এই সুপ্রত্যয় যুক্ত করতেই হবে, মানে তাকে জামা কাপড় পরাতে হবে। তাকে বাজারে যেমন একজন ব্যক্তি গেলে বা একটা কার্যালয়ে গেলে সে যেমন সেজে গুজে যায়, ঠিক একইভাবে এখানে প্রাতিপদিককে আপনি বা শব্দকে আপনি এমনি ব্যবহার করতে পারবেন না, তাকে জামা কাপড় পরিয়ে পাঠাতে হবে বাজারে। তো সেই জামা কাপড়টা কি? এখানে জামা কাপড়টা হচ্ছে এই সুপ্রত্যয়গুলো। বোঝা গেছে? মানে আপনি প্রাতিপদিক ব্যবহারে আনতে পারবেন না, তাহলে ওটা দুষ্ট হয়ে যাবে। সংস্কৃত ওটা দুষ্ট, কারণ পাণিনির নিয়ম রয়েছে, ব্যাকরণ শাস্ত্রের নিয়ম রয়েছে যে পদ ছাড়া কোনো কিছু ব্যবহার হয় না। আর পদ ছাড়া কোনো কিছু যদি ব্যবহার হয় না, তাহলে বাকিটা কি থাকলো? তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না সেটাকে। যখনই আপনি ব্যবহার করতে যাবেন তখন তাকে পদ হিসেবে ব্যবহার করতে হবে, আর পদ হিসেবে যখনই ব্যবহার করতে যাবেন তখন তাকে এই সুপ্রত্যয় রূপ জামা পরাতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো ব্যাপারটা? মানে আমার মোট কথা হচ্ছে যে পদম কে বাক্যে ব্যবহার করা যায়, শব্দ অথবা প্রাতিপদিককে বাক্যে ব্যবহার করা যায় না। পদম আর প্রাতিপদিক প্রায় প্রায় সেম, খালি একটা বিসর্গের অন্তর, কিন্তু সেই বিসর্গটাই হচ্ছে তার জামা কাপড়। ওকে, ওইটা লাগালেই ও পদ হবে, আর সেই ধরনের পদকে বলা হয় সুবন্তম পদম। সেই সুবন্তম পদকেই বাক্যে ব্যবহার করা যেতে পারে, না হলে যাওয়া সম্ভব নয়। নেক্সট হচ্ছে দেখুন গচ্ছতি। গচ্ছতি যে ক্রিয়াপদ বলি আমরা, ক্রিয়াপদের আরেকটা নাম বলা হয়েছিল তিঙন্তম পদম। এই যে তিঙন্তম পদম রয়েছে, এই তিঙন্তম পদমেরও কিন্তু একটা এরও নামকরণের পিছনে কারণ সেই সেম। এটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে দুটো জিনিস পাবো, একটা গম পাবো, এটা হচ্ছে ধাতু, তার সঙ্গে আরেকটা পাবো তি, এই তিটা হচ্ছে প্রত্যয়। এবারে দেখুন গমের সঙ্গে এই যে তি যুক্ত হলো, এটাও একটা ধাতু আর প্রত্যয়। এখানে কিন্তু প্রাতিপদিক শব্দটা ব্যবহার করা হলো না। ক্রিয়াপদ তৈরি করতে ধাতু লাগে, প্রাতিপদিকম হচ্ছে রুট, ধাতুও হচ্ছে রুট, কিন্তু ক্রিয়াপদের জন্য তার নাম হচ্ছে ধাতু, আর নাম পদের জন্য তার নাম হচ্ছে প্রাতিপদিকম। কথাটা বুঝতে পেরেছেন? দুটোই কিন্তু রুট, রুট শব্দের দ্বারা, মানে যদি বেস বলি দুটোই বেস, কিন্তু দুটোর আলাদা নাম আছে, কারণ একটা খালি একটা পদার্থকে বোঝাচ্ছে আর একটা ক্রিয়াকে বোঝাচ্ছে। যেটা ক্রিয়াকে বোঝাচ্ছে তার বেসটা হচ্ছে ধাতু বা রুটটা হচ্ছে ধাতু, আর যে নামকে বোঝাচ্ছে তার বেসটা হচ্ছে প্রাতিপদিকম, তাকে তার রুটটাকে প্রাতিপদিকম বলা হচ্ছে। ওকে, তো এই ধাতুর উত্তর যে প্রত্যয়গুলি হয় সেই প্রত্যয়গুলির মধ্যে তি হচ্ছে একটা, গচ্ছতিতে তি রয়েছে। এই প্রত্যয়গুলি হচ্ছে টোটাল 18টা। কটা? 18টা। এই প্রত্যয়গুলির নাম কি? এই প্রত্যয়গুলির নাম হচ্ছে তিং প্রত্যয়। ওকে, এর সংখ্যা কটা? 18টা। তো
তো স্বাভাবিকভাবে এই প্রত্যয়গুলো কি কি? প্রত্যয়গুলো যেমন আপনারা রূপগুলো পড়েছেন, গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছতঃ, গচ্ছত, পড়েছেন তো? এগুলো মুখস্থ আছে এই টেবিল? হ্যাঁ স্যার। মুখস্থ আছে এই টেবিল? কার মুখস্থ আছে কে বলবেন? আচ্ছা, যাই হোক। তো গচ্ছতি, হুম, বলুন ভাস্কর বাবু বলুন। गच्छति गच्छतः হুম गच्छन्ति হুম गच्छसि गच्छतः गच्छथ হুম गच्छामि गच्छावः गच्छामः। গচ্ছাম, ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে নটা প্রত্যয়ের কথা। গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, এরকম ভাবে আপনি যেটা বললেন ওটা হচ্ছে নটা প্রত্যয়। এ বাদেও আরো কয়েকটা প্রত্যয় রয়েছে নটা। এটাকে জানেন? সেবতে, এই রূপ পড়েছেন আপনারা? সেবতে, সেবেতে, সেবন্তে পড়েছেন? হ্যাঁ পড়েছি, মানে হ্যাঁ, মনে থাকে না ওটাতে। ওকে ওকে ওকে। তো দেখুন ওখানে যে তিন প্রত্যয়গুলো রয়েছে, এই তিন প্রত্যয়গুলো টোটাল কটা রয়েছে? 18টা রয়েছে। কি কি? তিপ, তাস, ঝি, তারপরে সিপ, থাস, থ, তারপরে মিপ, বাস, মাস। ঠিক একইভাবে ত, আতাম, ঝ, থাস, আথাম, ধ্বম, আহ, আর ইড, বহি, মহি। ঠিক আছে, এরকম করে টোটাল 9টা। এইবারে এই যে 9টা প্রত্যয়, 9টা বলছি 18টা প্রত্যয়, এই 18টা প্রত্যয়কে একসঙ্গে কি বলা হয়? তিং বলা হয়। মানে টিপে হচ্ছে তিং প্রত্যয়। যেমন এই টোটাল সবগুলো কি? মানুষ। মানুষের মধ্যে তাদের আলাদা আলাদা নাম। ঠিক আছে, ঠিক একইভাবে এখানেও এগুলা সবগুলো, এদের সবার নাম হচ্ছে তিং প্রত্যয়। তিং প্রত্যয়ের মধ্যে একে টিপ, একে তস, একে ঝি, এরকম করে বলা হয়। এগুলো যখন ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়, যেটা দেখালাম গচ্ছতিতে, যেমন এটা হচ্ছে ধাতু, এই ধাতুর সঙ্গে রুটের সঙ্গে যুক্ত হয় টিটা বা এই তিং প্রত্যয়, তখন সে যে পদটা তৈরি করে সেই পদের নাম হচ্ছে তিঙন্তম পদম। তিঙন্তম মানে তিং প্রত্যয় অন্তে রয়েছে যার, তাকে তিঙন্ত বলা হয়। তাহলে তিং প্রত্যয় অন্তে রয়েছে কার? তিং প্রত্যয় অন্তে রয়েছে দেখুন এর, এই যে গচ্ছতিতে রয়েছে তি, এ হচ্ছে লাস্টে তি রয়েছে, এই গচ্ছতিটা হচ্ছে তাহলে তিঙন্তম পদম। বোঝা গেছে? এই ধারণাটা ক্লিয়ার হয়েছে এবারে? ভাস্কর বাবু, হিরালাল বাবু? হ্যাঁ হয়েছে হ্যাঁ স্যার। আচ্ছা, এই জিনিসটা আপনারা আগে স্যার। পড়েছেন? হ্যাঁ পড়েছি স্যার, ভুলে গেছি। মানে এইটা আলোচনা হয়েছে, সুবন্ত পদ কি, হুম তিঙন্ত পদ কি, হুম। ইত্যাদি? হ্যাঁ স্যার। ওকে, খুব ভালো। হ্যাঁ তাহলে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই যে শব্দরূপগুলো, ধাতুরূপগুলো যেগুলো ছিল, আপনারা কিন্তু কাইন্ডলি ওগুলো একটু ভালো করে মুখস্থ করুন। ঠিক আছে, আমি আপনাদের কাছে একটা পিডিএফও পাঠিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, গ্রুপে আমি দিয়ে দিব। সেই পিডিএফ থেকে যে শব্দরূপগুলো রয়েছে সেগুলো খুবই খুবই সরল, আপনারা পড়েইছেন। কিছু কিছু অংশ হয়তো নতুন আছে, বাট সেইগুলোকে আপনারা অবশ্যই আহ, মুখস্থ করে নিন পুরো। কারণ এগুলো আমরা যে পড়বো পরে, ধীরে ধীরে যেটা আসবে সেই অংশটা ওগুলো থেকেই আসবে। আচ্ছা, এবারে আমি বলি, আমি যে বইটা ফলো করে পড়াবো আপনাদের সেটা হচ্ছে, আপনারা প্রথমা দীক্ষা শুনেছেন নাম? আপনাদের কি কোনো নির্দিষ্ট বই ছিল যেটা বেশি সে আগের বারে পড়ানো হয়েছিল? না স্যার। হ্যাঁ স্যার, একটা বই থেকে চন্দন স্যার পড়াতেন। আচ্ছা, ওকে। হ্যাঁ ওটাই হয়তো প্রথমা দীক্ষা। প্রথমা দীক্ষা, আমার যতটা ধারণা বাক্য ব্যবহার বইটার নাম প্রথমা হ্যাঁ দীক্ষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাক্য ব্যবহার। তো এটা ছিল আমাদের প্রথম ইয়ের বইটা, সোপান। দ্বিতীয় আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে প্রথমা দীক্ষা নয়, এটা হচ্ছে দ্বিতীয় দীক্ষার বই। ঠিক আছে, দ্বিতীয় দীক্ষার এরপর থেকে আমরা সেখানে, কারণ আমি আপনাদেরকে যেটা বললাম যে প্রথমা দীক্ষাতে মূলত 4 ধরনের শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে: অকারান্ত, আকারান্ত, অকারান্ত পুংলিঙ্গ, অকারান্ত নপুংসকলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ। এরপর থেকে যে অংশগুলো আমরা পড়বো, আপনারা যদি ওইটার সম্পর্কে আপনাদের
খুব ভালো ধারণা থাকে যে এগুলো আমরা একটুও ভুলছি না, তাহলে আমরা কিন্তু ইকারান্ত থেকে শুরু করতে পারবো। আপনারা এটাও পড়েছেন কিছুটা, কিন্তু আমরা ওটাকে আরেকবার ভালো করে, কারণ ওই অংশগুলোতে একটু জটিলতা থাকে, ওইটা করে নেওয়ার পরে আমরা ধীরে ধীরে হলন্ত শব্দের দিকে ঢুকবো আর বড় বড় প্যারাগ্রাফ পড়বো। ওকে, বোঝা গেছে? তো আপনাদের টোটাল কতজন রয়েছেন আপনারা কিছু জানেন? মানে প্রিলিমিনারিতে কতজন ছিলেন স্টুডেন্ট? আপনাদের কোনো আইডিয়া আছে? মানে আমি আসলে দেখছি এখানে কোথায় চারজন রয়েছেন আপনারা, আরো একজন কেউ এসছিলেন, তিনি লেফট করে গেলেন। আমাদের গ্রুপে টোটাল সম্ভবত 6 জন বা 7 জন রয়েছেন। যাই হোক, ওকে, সেটা বড় ব্যাপার নয়। তো আমার ক্লাসটা এইরকম ভাবে হবে। আর ব্যাকরণের যে দিকটা সেটা কোন স্যার নিচ্ছেন আমি জানি না, ওটা একবার আমরা আরেকজন বৃহস্পতিবার কার ক্লাস হচ্ছে ওটা দেখুন। ও স্যার যদি জিজ্ঞেস করেন যে সুখদেব স্যার কি পড়াচ্ছেন, তাহলে আপনারা এটা বলতে পারেন যে দ্বিতীয় দীক্ষা অনুসারে তিনি পড়াবেন, দ্বিতীয় দীক্ষার যে বইটা প্রথম রয়েছে প্রথম পাঠ অনুসারে তিনি পড়াবেন, এটা তিনি বলেছেন। ওকে, আর যদি আমি জানতে পারি কি পড়াচ্ছেন, তাহলে ওনার সঙ্গে যদি আমার কথা হয় তাহলে ওনাকেই বলে দেবো। আর যদি না হন, আপনাদের সঙ্গে যদি ক্লাসে উনি মানে জানতে চান, তাহলে আপনারা এই জিনিসটা ক্লিয়ার করে দেবেন। ওকে, আচ্ছা। তো আজকে আমরা এর বেশি যাব না, আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। আপনাদের যদি আরো কিছু জানানোর থাকে আমাকে, যে এই জিনিসটা যদি স্যার জানেন, বা আপনাদের কোন কোন অংশগুলো যদি এই জিনিসটা আমাদের স্যার বেশি ফোকাস করতে হয়, এইরকম যদি আপনাদের কিছু মন্তব্য থাকে, আপনারা আমাকে জানাতে পারেন। ভাস্কর বাবু? স্যার পড়তে গিয়ে সমস্যা হলে বলবো স্যার। ওকে, ওকে, ঠিক আছে, ওকে। আর আমাদের উজানি ম্যাম? স্যার ওই শব্দরূপগুলো একটু মুখস্থ করতে হবে আমাকে ভালো করে। অবশ্যই অবশ্যই শব্দরূপগুলো একটু মুখস্থ করুন। আর আমি আরেকবার বলবো, যদি আপনারা পারেন, যে রেকর্ডেড ভিডিওগুলো, এগুলো তো প্রত্যেকদিন রেকর্ডিং ইউটিউবে দেওয়া হয় আমার যতটা ধারণা, তো ওখান থেকে আপনারা অবশ্যই একবার করে যদি প্রিভিয়াস ক্লাসগুলো সময় করে দেখতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ আরো একবার এগুলো মূলত অভ্যাসের উপর নির্ভর করে। ঠিক আছে? আচ্ছা, আপনারা কিছু সংস্কৃতে কথা বলা শিখেছিলেন? কিভাবে কি বলতে হবে, কোন শব্দটাকে কি বলতে হবে, কেমন ভাবে আমরা নিজেদের পরিচয় করতে পারবো, ইত্যাদি ইত্যাদি ওই পরিচয় দেওয়াটা শিখেছিলাম। শিখেছি। যদিও অমিত স্যার ওটা নিয়ে, ওই ক্লাসটা অমিত স্যার বিশেষ করে করাবেন, যে কিভাবে আমরা সম্ভাষণ করব, সম্ভাষণের দিকে ওইখানে ফোকাস দেওয়া হবে। ঠিক আছে, ওই জন্য ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আর হিরালাল বাবু, আপনার কোনো সাজেশন, আপনার কোনো অভিমত? না স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা এবারে কন্টিনিউ করি ব্যাপারটা। তারপরে ধীরে ধীরে 1-2 ক্লাস হয়ে যাবার পরে, একটা সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যাবার পরে আপনারা ভালো করে বুঝতে পেরে যাবেন যে কোন অংশগুলো আমাদের লাগবে, কোন অংশগুলো চর্বিত চর্বণ হচ্ছে, মানে একবার পড়ানো হয়েছে এই অংশটা না পড়িয়ে অন্য কিছু করলেও। কারণ বিষয়টা কি হয়ে যায়, আমরা এখানে একটা যে পাঠ্যক্রম অনুসারে আমরা চিন্তা করে রাখি, আমি গতবারে ইন্টারমিডিয়েটে যেই অনুসারে পড়িয়েছিলাম, ওনারা আমাকে বলেছিলেন যে স্যার এটাই ঠিকঠাক, কারণ এই রকম ভাবে যদি আমরা এগোই তাহলে কিন্তু ভালো হবে। তো সেই বেসিসে আমি সেই দ্বিতীয় দীক্ষা বইটাকে আশ্রয় করে আমি আমার পাঠ্যক্রমটা করি। এইবারে আপনারা যদি দেখছেন যে সেই একই জিনিস হচ্ছে, বা এগুলো আমরা আগে পড়েছি, এগুলো না হলে স্কিপ করে অন্য কিছু করা যেতে পারে, তখন আমরা অন্য কিছু করতে পারি। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে আজকের মতো এতটুকুই, আর আমরা আবার নেক্সট মঙ্গলবার দেখা করব। ঠিক আছে, ওকে। আমরা প্রত্যেকদিন কল্যাণ মন্ত্র দিয়ে সমাপ্তি করব। কল্যাণ মন্ত্র বলি, ওম সর্বে ভবন্তু সুখিনঃ। সবাই বলুন একসঙ্গে, ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সর্বে সন্তু নিরাময়াঃ, নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। শান্তি শান্তি। সকলকে নমস্কার, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।
নমস্কার স্যার। গুড নাইট স্যার। গুড নাইট।